প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইনসাইট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে ব্যবসা বাণিজ্য ভালো নেই, বিনিয়োগে এক ধরনের স্থবিরতা আছে। সেটার রিফ্লেকশন আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টর যে ক্রেডিট গ্রোথ, তো সেটা কিন্তু স্লাইটলি ওভার 6%, যেটা 23 বছরের মধ্যে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে আছে। তো ব্যবসায়ীরা আসলে যেহেতু আসলে ওয়েট অ্যান্ড সির একটা মোডে, তারা কিন্তু নতুন বিনিয়োগ করছেন না অনেকে। তো এরই মধ্যে আমরা জানি যে ব্যাংকগুলো কিন্তু এইসব ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের উপরেই কিন্তু তাদের মুনাফা নির্ভর করে থাকে। সো 2025 সালে ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি ভালো না থাকলেও বাংলাদেশে কিছু কিছু ব্যাংক আমরা দেখছি যে তারা ট্রিমেন্ডাস প্রফিট করছে, কেউ কেউ রেকর্ড মুনাফা করছে। সেটা আসলে কিভাবে করছে, সো টিভিএস আমরা এই বিষয়ে আসলে একটি বিশ্লেষণ করেছি বাংলাদেশের টপ 7-8টা ব্যাংকের ডেটা নিয়ে। তাদের কারো কারো হচ্ছে যে থার্ড কোয়ার্টার সেপ্টেম্বর পর্যন্ত ডেটা, 9 মাসের, কারো 6 মাসের ডেটা নিয়ে আমরা অ্যানালাইজ করেছি। তো এখানে যে বিষয়টি আসলে বেরিয়েছে যে আসলে সরকারি যে ট্রেজারি বিল বন্ড, তো সেখানে যে ব্যাংকগুলোর বিনিয়োগ, যেহেতু আসলে লোনের ডিমান্ড নাই, তো সেটা আসলে তখন তারা এই টাকাগুলো, যেসব ব্যাংকের হাই ডিপোজিট গ্রোথ আছে, যেহেতু আমরা জানি যে দর্শক অনেক ব্যাংকের উপরেই মানুষের আস্থা কমে গিয়েছে বা নাই, তো সেটা কিন্তু ভালো যে ব্যাংকগুলো রিলেটিভলি তাদের কাছে কিন্তু ডিপোজিটগুলো গিয়েছে। সো তারা আসলে এই ওভার ডিপোজিটগুলো ম্যানেজ করার জন্য, যেহেতু লোন ডিমান্ড নাই, তারা কিন্তু আসলে এই ট্রেজারি বিল বন্ডে তাদের টাকা বিনিয়োগ করেছে এবং প্রফিট করছে। তো দর্শক, এটাই ছিল আজকে আমাদের আসলে রিপোর্টের বিশ্লেষণ। তো আমরা এখানে কিছু কিছু ব্যাংক নিয়ে কথা বলবো, তাদের ফিগার্স, এবং আসলে বাংলাদেশের যে সরকারের যে ঋণের ভার, তো সেটা নিয়ে আসলে কি বলছেন বিশেষজ্ঞরা, বা সরকারের লোন পরিস্থিতির কি অবস্থা, সেটা নিয়েও আমরা বলবো। সো দর্শক, আমরা যদি দেখি যে এখানে ব্র্যাক ব্যাংকের কথাই যদি আমরা বলি, যে ব্র্যাক ব্যাংক তাদের যে 9 মাসের ডেটা, তাদের যে 23-24 সাল থেকে ব্র্যাক ব্যাংকের কিন্তু 20 থেকে 22 সাল পর্যন্ত ট্রেজারি বিল বন্ড থেকে দর্শক 7 থেকে 800 কোটি টাকার মতো তাদের ইনকাম ছিল। তো সেটা কিন্তু 23 সালের পরে এটা যে ম্যাসিভলি গ্রো করা শুরু করে, এটা 24-এ ছিল অনেক বেশি গ্রোথ। 24-এ কিন্তু সেটা 2880 কোটি টাকার মতো তারা শুধু ইনভেস্টমেন্ট থেকে প্রফিট করেছিল। তো এবং যেটা আমরা যদি এই 9 মাসে দেখি, এটা কিন্তু আসলে 3300 কোটি টাকার উপরে, প্রায় 3400 কোটি টাকার মতো তাদের কিন্তু জানুয়ারি ডিসেম্বর 2025 সালে তারা কিন্তু এটা ইনকাম করেছে ট্রেজারি বিল বন্ড থেকে, ইনভেস্টমেন্ট থেকে। তো ইনভেস্টমেন্টের মেইন অংশ দর্শক, এখন সব ব্যাংকেরই ইনভেস্টমেন্টের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। ট্রেজারি বিল বন্ড এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলোতে হতে পারে, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট হতে পারে, মিউচুয়াল ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট হতে পারে, বাট মেইনলি আসলে সবাই এখন তাদের 80 থেকে 90% কিন্তু আসলে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ। সো এই যে ব্র্যাক ব্যাংকের প্রায় 3400 কোটি টাকা কিন্তু ইনকাম করা আপনার হচ্ছে যে 9 মাসের মধ্যে, তো তাদের আসলে দেখা যাচ্ছে যে টোটাল যে অপারেটিং ইনকাম, দর্শক 100 টাকা যদি ব্র্যাক ব্যাংক অপারেটিং ইনকাম করে থাকে, তার মধ্যে 55 টাকাই ছিল এই ট্রেজারি বিল বন্ডে কিন্তু বিনিয়োগ করা থেকে আয়। তো এটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সিমিলার এই ট্রেন্ডটা কিন্তু সিটি ব্যাংকেও আমরা দেখছি যে একইভাবে সিটি ব্যাংকের কিন্তু প্রফিট আফটার ট্যাক্স নেট প্রফিট যেটা, তো সেটা 722 কোটি টাকা আমরা দেখছি যে জানুয়ারি সেপ্টেম্বর এই 9 মাসে। তো এর মধ্যে কিন্তু আসলে তাদের 60% এটা গ্রো করেছে। তো ইন্টারেস্টিং, যেখানে আসলে লোনের চাহিদা নাই, তাদের কিন্তু ওই যে প্রফিট কিন্তু তাদের বেড়েছে বেশ সিগনিফিকেন্টলি। তো এটার আসলে মেইন কারণ সিটি ব্যাংকের যে ইনভেস্টমেন্ট ইনকাম, সেটা মোর দেন ডাবল হয়েছে, 2775 কোটি টাকা, যেটা ছিল মাত্র 1020 কোটি টাকা এক বছর আগে। তো এটা কিন্তু সিটি ব্যাংকের যদি 100 কোটি টাকা তারা আয় করে থাকে এই 9 মাসে, এর মধ্যে 77 কোটি টাকা কিন্তু আসলে ইনভেস্টমেন্ট ইনকাম থেকে এসেছে।
এগেইন ব্র্যাক ব্যাংকের থেকে সিটি ব্যাংকের যে ট্রেজারি বিল বন্ডে গভর্নমেন্ট সিকিউরিটি যে বিনিয়োগ, সেটা কিন্তু আসলে আরও আমরা বেশি দেখতে পাচ্ছি। তো এখানেও মূল বিষয় যে সিটি ব্যাংকের কিন্তু দর্শক আমরা যদি দেখি যে নেট ইন্টারেস্ট ইনকাম, এটা নেট ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে দর্শক যেটা হচ্ছে যে ইন্টারেস্ট আয় করা, সেখান থেকে ইন্টারেস্ট ব্যয়টা বিয়োগ দিয়ে যেটা থাকে নেট ইন্টারেস্ট ইনকাম। তো নেট ইন্টারেস্টটা কিন্তু এই যে বিভিন্ন ধরনের লোন প্রোডাক্ট থেকে এবং প্লাস হচ্ছে সার্ভিস, সেগুলো থেকে আসে। বাট নেট ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে যে শুধুমাত্র ইন্টারেস্টে আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য। তো সেটা কিন্তু সিটি ব্যাংকের আয়টা কমেছে 87%, বাট তারপরেও কিন্তু সিটি ব্যাংকের নেট প্রফিটটা অনেক বেড়েছে। সো দর্শক, ইবিএলের কেসটা যদি আমরা এখানে দেখি, যে ইবিএল ট্র্যাডিশনালি অনেকেই বলে থাকে কনজারভেটিভ ব্যাংক এবং কর্পোরেট ফোকাস ব্যাংক। তো ইবিএলেরও কিন্তু 2020-24 সালে ইনভেস্টমেন্ট ইনকাম এদেরও ডাবল হয়েছে, 505 কোটি টাকা থেকে 1017 কোটি টাকা তাদের হয়েছে। এটা 24 সালে 20-এর সাথে যদি কম্পেয়ার করি। এবং এই ট্রেন্ডটা আমরা যেটা দেখেছি যে ইবিএলেরও এই 2025-এর 9 মাসে এই ফিগারটা কিন্তু তাদেরও বেড়েছে 39%, এবং তাদের আয় হয়েছে 1095 কোটি টাকা, যেটা কিন্তু 24-এর এন্টায়ার ইয়ার থেকে তাদের কিন্তু 9 মাসে কিন্তু এই আয়টা অনেক বেশি। এবং ইবিএলের এই 48% এই ব্যাংকের অপারেটিং যে ইনকাম, সেটা কিন্তু আসছে আপনার এই ইনভেস্টমেন্ট ইনকাম থেকে, যেটা আগের বছর ছিল 39। দর্শক, এটা প্রতি 100 টাকা আয়ে ইবিএলের 48 টাকায় কিন্তু আসছে এই ইনভেস্টমেন্ট ইনকাম, মূলত ট্রেজারি বিল বন্ড থেকে। তো এই ট্রেন্ডগুলো দর্শক অন্যান্য ব্যাংকে, এমটিবির ক্ষেত্রেও আমরা যদি দেখি যে এমটিবিতে নেট ইন্টারেস্ট ইনকাম অনেক কমেছে, 58% প্রথম 9 মাসে 25-এর, এবং সেটা কিন্তু আসলে এই যে 9 মাসে 58% নেট ইন্টারেস্ট ইনকাম কমার পরেও এদের কিন্তু আপনার তারাও একটা প্রফিটের সেম লেভেলে আছে, বিকজ অফ আসলে ইনভেস্টমেন্ট ইনকামে তাদের এখান থেকে যে তাদের আয়টা তাদের জাম্প করেছে, তাদের প্রতি 100 টাকা আয়ে দেখা যাচ্ছে 60 টাকাই কিন্তু আসছে এই ইনভেস্টমেন্ট ইনকাম থেকে। তো দর্শক, প্রাইম ব্যাংকের ক্ষেত্রেও সেম কেস। প্রাইম ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তাদের ইনভেস্টমেন্ট ইনকাম প্রাইম ব্যাংকেরও ডাবল হয়েছে, যেটা 1027 কোটি টাকা 2024 সালে, 23 সালে মাত্র 513 কোটি টাকা। এটা স্ট্রেট কিন্তু ডাবল হয়েছে। এবং প্রাইম ব্যাংকের স্টিল অপারেটিং ইনকামে 22.5 টাকা প্রতি 100 টাকায় আসছে ইনভেস্টমেন্ট ইনকাম থেকে, যেটা আসলে 15 টাকা ছিল তার আগের বছরে। এবং এই বছরে যদি দেখি দর্শক, এটা কিন্তু আরও জাম্প করেছে। প্রথম 9 মাসে প্রাইম ব্যাংকের নেট ইন্টারেস্ট ইনকাম 375 কোটি টাকায় নেমেছে, যেটা আগের বছর ছিল 739 কোটি টাকা। স্ট্রেট কিন্তু জাস্ট অর্ধেক বলা যেতে পারে যে তাদের এই যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে ইন্টারেস্ট আয় এবং ব্যয় থেকে পার্থক্যর মধ্যে, তো তাদের কিন্তু এটা অনেকটা অর্ধেক ডাউন হওয়ার পরেও এদের অপারেটিং ইনকাম কিন্তু বেড়েছে 1962 কোটি টাকা, যেটা প্রায় 200 কোটি টাকা বেশি কিন্তু আগের বছরের মানে একই সময়ের তুলনা যদি আমরা করি। দর্শক, ব্যাংক এশিয়ার ক্ষেত্রে এটা আরও বেশি। ব্যাংক এশিয়ার আমরা যে প্রথম 6 মাসের ডেটা পেয়েছি জানুয়ারি টু জুন 25-এ, তো সেখানে কিন্তু আসলে ব্যাংক এশিয়ার আমরা দেখছি যে নেট ইন্টারেস্ট ইনকাম তারা অনেক বেশি নেগেটিভ তাদের, যে এই লস অফ 110 কোটি টাকা, যেটা 2024 সালে আমরা যদি দেখি 353 কোটি টাকা তাদের গেইন ছিল। কিন্তু স্টিল তাদের ইনভেস্টমেন্ট ইনকামের কারণে তারা আমরা বলতে পারি যে বেঁচে গিয়েছে। ইনভেস্টমেন্ট ইনকাম তাদের ডাবল হয়েছে 1248 কোটি টাকা, যেটা আগের বছর একই সময়ে ছিল 646 কোটি টাকা। এবং ইন্টারেস্টিং দর্শক, ব্যাংক এশিয়ার অলমোস্ট যে প্রতি 100 টাকা তারা যে আয় করছে বর্তমানে, এর মধ্যে কিন্তু 90 টাকাই তাদের আসতেছে হচ্ছে এই ট্রেজারি বিল বন্ডের ইনভেস্টমেন্ট থেকে। এবং ডাচ বাংলা ব্যাংক দর্শক আমরা যদি তাদের ক্ষেত্রে দেখি, ডাচ বাংলা
ট্র্যাডিশনালি আমরা জানি যে তাদের কস্ট অফ ফান্ড কিন্তু অনেক কম বাংলাদেশের অন্যান্য যে লোকাল ব্যাঙ্কগুলো যদি আমরা বলি, তো যে সেটার রিফ্লেকশন কিন্তু আছে যে ডাচ বাংলার কিন্তু নেট ইন্টারেস্ট ইনকাম এটা 31% কিন্তু তাদের এখনও বৃদ্ধি আছে। এটাই যে প্রথম 6 মাসে 2025-এ কম্পেয়ার টু আগের বছরের 6 মাস। কিন্তু তারপরেও তাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম আসলে এই যে 2025-এর প্রথম 6 মাসে ডাবলের থেকে বেশি হয়েছে, 935 কোটি টাকা। সো ডাচ বাংলার এখানে একটা মিক্সড অন্যান্য ব্যাংকের সাথে যেটা দেখছি যে তাদের ইন্টারেস্ট ইনকামে একটা গ্রোথ আছে, এবং অন্যান্য ব্যাংকের যে ইনভেস্টমেন্ট ইনকামের যে ট্রেন্ড সেটা কিন্তু একই ট্রেন্ড ডাচ বাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি। তো দর্শক, এটা আমরা এই যে বাংলাদেশের লিডিং 7টা ব্যাংকের ডেটা আমরা দেখলাম। তো এটা আসলে তাহলে ব্যাংকাররা কি বলছে, এই যে তাদের যে কোর বিজনেস, কোর ব্যাংকিং বিজনেস, তারা লোন দিবে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে, এবং সেগুলো থেকে যে তারা আসলে প্রফিটটা করবে, তারা ডিপোজিটে সুদ দিবে এবং তাদের অপারেটিং এক্সপেন্সেস, তো সেগুলো থেকেই কিন্তু প্রফিট করা, এটাই কিন্তু আসলে ট্রেন্ড ছিল। এটা যদি আমরা 2022 সাল পর্যন্ত দেখি, কিন্তু 23 সাল থেকে এটা কেন পিক করলো দর্শক? বেসিক্যালি হচ্ছে যে আমাদের কিন্তু 23 সালের শেষ দিক থেকেই আমরা বলতে পারি যে লোনের চাহিদাটা কমে গিয়েছে। 24-এ ইলেকশন ছিল, ব্যবসায়ীদের একটা ওয়েট অ্যান্ড সি তারা মোডে ছিল, এবং তারপরে তো 24-এর পরে যে রাজনৈতিক পরিবর্তন, 25-এর সেটার কন্টিনিউয়েশন, তো ব্যবসায়ীরা কিন্তু আসলে নতুন লোন নিচ্ছে না, যারা বড়োয়ার তারা কিন্তু আসলে নতুন লোন নিচ্ছে না। তো সেটার কারণে আবার যেহেতু এখানে চাহিদা নাই, আবার ব্যাংকগুলো দেখছে যে ট্রেজারি বিল বন্ডে, যেটার আসলে সুদের হার 12.5% পর্যন্ত হয়ে গেল, যেখানে তাদের যেহেতু মার্কেটে চাহিদা নাই এবং তারা প্রচুর ডিপোজিটের উপরে তারা বসেছিল, সো তারা হিউজলি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছে। এবং সরকার আসলে চেয়েছিল, যেহেতু আমাদের আসলে রেভিনিউ বা ট্যাক্স কালেকশনটা অনেক কম, তো সরকারের যে ব্যয় এবং সেটা বৃদ্ধি পাচ্ছে, সরকার পে কমিশন দিতে চায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হয়, তো এইসব কারণে কিন্তু সরকারের ব্যয়টাও বাড়ছে, প্রতি বছর বাড়ছে। সো সেই হারে রেভিনিউ না বাড়াতে কিন্তু সরকারের কিন্তু এই ঋণের উপরে নির্ভর করতে হচ্ছে, এবং এই চাহিদার কারণেই কিন্তু আসলে ট্রেজারি বিল বন্ডে একটু আপনার সুদের হারটা এতটা বেড়ে গেল। এবং তার আগে আমরা জানি যে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য পলিসি রেট সরকার কয়েক ধাপে বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক সেটা 10%-এ করেছে, রেপো রেট, রিভার্স রেপো রেট সব কিছুই বেড়েছে। সো ব্যাংকগুলো আসলে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে তারা নিরাপদ ভোগ করছে, তারা সেফ অ্যান্ড সেফটির কারণে। ব্যাংকারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে যেহেতু লোনের চাহিদা নাই, তারা টাকাটা নিয়ে কি বসে থাকবে, তারা যদি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ না করলে ডিপোজিটের রেট অনেক কমে যাবে, তো ইনফ্লেশন যেহেতু হাই, ডিপোজিটাররা লস করবে, সেগুলোও আসলে তাদের একটা বিবেচনা। কিন্তু মূল কারণ আসলে যেহেতু লোনের ডিমান্ড নাই, তারা টাকাগুলো নিয়ে বসে থাকলে তাদের লস হবে, তারা এটা ট্রেজারি বিল বন্ডে সরকার যেহেতু তারা দিচ্ছে, এটার সেফটি আছে, এখানে কোনো এনপিএল হয় না দর্শক, এখানে কোনো প্রভিশন রাখতে হয় না লোনের এগেনস্টে, যেটা কিন্তু ব্যাংক লোন দিলে তাদের প্রতিটা লোনেই প্রভিশন রাখতে হয়, এবং এনপিএল হওয়ার পরে তো এই রেটটা বাড়তে বাড়তে ব্যাড লোনের ক্ষেত্রে 100%ই প্রভিশন রাখতে হয়। তো এটা তারা হিউজলি সেফ মনে করার কারণে এটা করছে। এবং এতে দর্শক কি হচ্ছে, আমরা ইকোনমিস্টের সঙ্গে কথা বলেছি, সরকারের যে ফিসক্যাল যে একটা স্ট্যাবিলিটি, তো সেটা কিন্তু বাড়ছে, যেহেতু আমরা দেখছি যে 4 বছরের মধ্যে সরকারের লোনের পরিমাণ এই ট্রেজারি বিল বন্ড এবং অন্যান্য সিকিউরিটিস থেকে এটা কিন্তু ডাবল হয়েছে, 2.5 লাখ কোটি টাকা থেকে 5 লক্ষ কোটি টাকার উপরে হয়েছে। সো এটা কিন্তু এই যে সুদ দিতে হচ্ছে, তো সেটা কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি থেকেই দিতে হচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে। তো এটা অনেক, যেহেতু 4 বছরের মধ্যে ডাবল হয়েছে, এই গতিটা আসলে সামনেও থাকবে, কারণ ব্যাংকগুলো আসলে এটা অনেক ব্যাংকই কিন্তু 5, 10, 20 বছরের জন্যও কিন্তু বিনিয়োগ করেছে। সো এই যে 5 বছরের জন্য করেছে, এখন ট্রেজারি বিল বন্ডের রেট একটু ডিক্লাইনিং, বাট যেহেতু হাই রেটে তারা বুক করেছে, সরকারের কিন্তু এই হাই রেটে তাদের সুদ দিতে হবে এই ব্যাংকগুলোকে। তো এগুলো দর্শক, এবং ব্যাংকগুলো যেটা বলছে যে তাদের, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা লোন দিতে পারছেন না কেন, তো লোন আসলে তারা বলছে যে লোনের তো চাহিদাটা নাই, তো কখন পিক করতে পারে। সো সবারই একটা মত, আমি কয়েকজন এমডির সঙ্গে কথা বলেছি, সিএফওর সঙ্গে কথা বলেছি, ট্রেজারি হেডসদের সঙ্গে কথা বলেছি, সবারই একই কথা
ইলেকশন হলে তারপরে আসলে একটা মানে স্ট্যাবিলিটি আসতে পারে। সো স্ট্যাবিলিটি আসলেই কিন্তু আসলে যারা বিনিয়োগকারী বা ব্যবসায়ী তারা কিন্তু আসলে নতুন করে বিনিয়োগ করতে পারে, এবং এটা শুধু দেশি না, বিদেশি বিনিয়োগকারীরাও অনেক ব্যাংকের সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারা ব্যাংকাররা বলছে যে আসলে একটা ইলেকশন হলে কিন্তু এটা পিক করতে পারে। বাট আমি কথা বলেছি সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, তিনি একটা কথা বলেছেন, আমাদের ব্যাংকগুলোর আসলে ইনোভেশন নেই। তারা যে ট্র্যাডিশনাল লোন দিয়ে যাচ্ছে শুধু, আপনার প্রজেক্ট লোন, টার্ম লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল, এবং বাংলাদেশে কিন্তু ক্লায়েন্টও কম, যারা ভালো কিছু ক্লায়েন্ট সবার পিছেই ব্যাংক দৌড়ায়। তো আসলে ব্যাংকগুলো কিন্তু যে তাদের লোন প্রোডাক্ট এটা ডাইভার্সিফাই করা, তাদের এই যে টেকনোলজি ড্রিভেন প্রোডাক্ট করা, ইনোভেট করা, রুরাল ইকোনমিতে যাওয়া, তো সেটা কিন্তু উনি বলছেন যে বাংলাদেশের ব্যাংকগুলোর এটার একটা অভাব আছে। সো দর্শক, আজকে এ পর্যন্তই আমি আলোচনা করলাম ওভারঅল পরিস্থিতি, আসলে যে ব্যাংকগুলো বেঁচে আছে, ভালো ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল বন্ডের আয়ের উপরে, যেটা আমরা এই বছরের প্রথম 9 মাসের ডেটা দেখলাম। তো এটাই, এবং ওভারঅল যে ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি, কী কারণে এটা হচ্ছে, এগুলো বিশ্লেষণ করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, বিশ্লেষণ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।